ফিরে এলাম আজকের বাংলাদেশে। জনাব আহমেদ হোসেন, বিরতির আগে ববি হাজ্জাজ, রাজিকুজ্জামান রতন এবং মনির হোসেন তিন ভাবে আপনার বক্তব্যের বিশ্লেষণ করেছেন, কিন্তু মূল প্রশ্নটা আপনার কাছে ছিল যে আসলে আপনারা আগে থেকে একটি পজিশন নিয়ে কোনো কিছুর ব্যাপারে আসলে আপনাদের বক্তব্য দেন, এই ব্যাপারে আপনি কি বলবেন? না, এখন এখানে বিষয়গুলো তো আসছে, এখানে রতন ভাই কিছু কথা বলেছেন, এগুলো বিশ্লেষণ করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। বামরাত রাজনীতির আলোকে বুর্জোয়া গণতন্ত্র এই বিষয়গুলো বিশ্লেষণের দাবি রাখে। তো আমি একটা কথা বলছি যে আপনি যেটা বলেছেন নিরাপত্তা নিশ্চিতকরণ, এখন ববি হাজ্জাজ যেটা বলেছেন যে সফট নীতি, সফট। এখন একটা হতে পারে যে বাংলাদেশে এখন পেট্রোল বোমার কাছে সারেন্ডার। পেট্রোল বোমা হচ্ছে রাজনৈতিক শক্তির অপশক্তি। অবরোধের সংজ্ঞাটা কিন্তু আপনি বুঝে নেবেন, অবরোধের সংজ্ঞাটা কি? অবরোধের সংজ্ঞা কি পেট্রোল বোমা নির্ভর অবরোধ? এখন অবরোধ তো খালেদা জিয়ার সংজ্ঞা মনে হচ্ছে পেট্রোল বোমা চালাতে হবে, জনগণের সম্পৃক্ততা দরকার নেই, পাবলিক পার্টিসিপেশন দরকার নেই, আমি তো আগেই বলেছি। সুতরাং এখানে আমরা ফ্রান্সের যে যুদ্ধ ঘোষণা সন্ত্রাসের বিরুদ্ধে করেছে, বেলজিয়াম যদি সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারে, যদি আমি সেই ধাঁচে চিন্তা করি, ইউরোপীয় ইউনিয়ন তো সেই স্ট্যান্ডকে সমর্থন করে। আমি আজকে গণতন্ত্রের স্বার্থে যেটা আজকে বলেছে তারা, যে রাষ্ট্রদূতরা বলেছে যে গণতন্ত্রের স্বার্থে এই পরিস্থিতির অবসান হওয়া উচিত বা সন্ত্রাসের অবসান হওয়া উচিত, তাহলে আজকে আমরা মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, পেট্রোল বোমার হাত থেকে মানুষকে রক্ষা করার জন্য আমাকে শক্তি প্রয়োগ ছাড়া আমার কাছে কি পথ খোলা আছে? হোসেন ভাই, কি পথ খোলা আছে সেটা আমি বলছি। পেট্রোল বোমার ঘটনাটা যদি আপনি বলেন, সেটা জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে এটি শুরু হয়েছে, জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে চলছে। আমরা সবাই এই ঘটনাকে নিন্দা জানাই, কিন্তু এক বছর ধরে আপনারা কোনো ধরনের আলাপ আলোচনার কোন রকম কোনো উদ্যোগ কি নিয়েছেন? আপনারা কি মনে করেছেন যে আসলে এভাবেই এটি চলতে থাকবে এবং এক সময় বিএনপি আরো দুর্বল থেকে দুর্বলতর হবে? আপনারা 2019 সাল আলাপ আলোচনা বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন? যে আমার কাছে, আপনার কাছে তো আমি প্রশ্ন করি, আপনারা তো 2000 আলাপ আলোচনা বলতে আপনি কি জানতে চাচ্ছেন? 2014 সালে 5 জানুয়ারি যে নির্বাচনটি হয়েছে, সেই নির্বাচনে তো আসলে নির্বাচন করে নাই। আপনি বিএনপি কে যদি বলেন, আমাদের এখানে রাজিকুজ্জামান রতন ভাই আছেন, ওনারাও এই নির্বাচনে রাজনৈতিকভাবে যদি আপনি ভুল সিদ্ধান্ত নেন, আপনি যদি ব্লান্ডার করেন, এইটাকে তো, এটার জন্য দায় দায়িত্ব তো আমার গাড়ি আসবে না। আপনার 5 তারিখে নির্বাচনে যখন নির্বাচনের আহ্বান জানিয়েছি, এবং আমাকে বলতে দিবেন, এবং 5 তারিখে নির্বাচনের আগে যখন সংলাপের জন্য মাননীয় প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসনকে আহ্বান জানিয়েছিলেন, তখন কিন্তু সেই আহ্বানে সাড়া না দিয়ে তিনি আজকে যে আহ্বান জানিয়েছেন যে সন্ত্রাস চলবে, বোমা চলবে, একই আহ্বান জানিয়েছেন। মনে করেন যে বেগম জিয়া সেই সংলাপের আহ্বানে সাড়া দেন নাই? না, 2013 সনে না, সংলাপের আহ্বানে মাননীয় প্রধানমন্ত্রী টেলিফোনের সংলাপের আহ্বানে কি সাড়া দেন নাই? আমাকে আপনার কথাটা শেষ করতে দিন। যে আমার প্রশ্ন ছিল 2013 সনের যে বোমার আহ্বান জানিয়েছেন, সন্ত্রাসের আহ্বান জানিয়েছেন, ঠিক একই আহ্বান তিনি এখন জানাচ্ছেন। কাজেই বেগম খালেদা জিয়া বোমা, সন্ত্রাস, এই নাশকতামূলক কর্মকাণ্ডের ওই লাইন থেকে উনি সরে আসতে পারছেন না। কাজেই আপনি কি বলবেন যে আমি যদি আজকে বোমার কাছে সারেন্ডার করি, তাহলে বাংলাদেশ কিন্তু বোমা নির্ভর হবে, বাংলাদেশ কোনদিন শান্তি স্থাপিত হবে না। বোমার কাছে সারেন্ডার করা মানেই হচ্ছে আমাকে রাজাকারের শাসন ফিরিয়ে আনা। বোমার কাছে সারেন্ডার করা অর্থই হচ্ছে জঙ্গিবাদী শাসন ফিরিয়ে আনা। তাহলে আপনি আমাদের নিরাপত্তা কিভাবে নিশ্চিত করবেন? আমি জঙ্গিবাদ আপনি কিভাবে নিশ্চিত করবেন? সেটা কি কোনো রুট প্ল্যান আপনার আছে? আমি যদি প্রশ্ন করি আপনার মাধ্যমে, আপনি কি চাইবেন, দেশবাসী কি চাইবে যে বাংলাদেশ সন্ত্রাসের অভয়ারণ্য হবে? না, আমি চাইবো এই মুহূর্তে দেশে শান্তি প্রতিষ্ঠিত হোক। শান্তি প্রতিষ্ঠা করতে আপনি কিভাবে করবেন? আমি সেই সন্ত্রাসকে কার্ভ করব, জনগণকে সাথে নিয়ে, পিপলকে সাথে নিয়ে। ইভেন রতন ভাইরা আজকে মিডিল লাইনে আছেন, মিডিল পয়েন্টে আছেন, তারাও আপনি দেখেন চীনে যখন চিয়াং কাইশেকের গণতান্ত্রিক বিপ্লব হলো, সেই গণতান্ত্রিক বিপ্লবে কিন্তু মাও সেতুং পার্ট নিয়েছিলেন, তার মৈত্রী অ্যালার্ট ছিলেন। আমরা আশা করব রতন ভাইরা বাম রাজনীতি করেন, তারাও যদি মনে করেন যে হ্যাঁ আমরা বুর্জোয়া গণতন্ত্রে বিশ্বাস করি, আমাদের সাথে শান্তির লক্ষ্যে, গণতন্ত্রের স্বার্থে তারাও আমাদের সাথে অ্যালাইড হবে। রতন ভাইয়ের কাছে আমি জানতে চাইবো যে রতন ভাই, আপনি কি মনে করেন যে আসলে এই সংকট থেকে উত্তরণের জন্য এখন কি হতে পারে? যদি বিএনপি বলে অবরোধ চলবে এবং আওয়ামী লীগের এরকম একটা অবস্থা থাকে যে আমরা আসলে এরকম কোনো আলোচনা করবো না, কারণ এই আলোচনার ফলে আপনি নিজেই শুনলেন যে আহমেদ হোসেন ভাই কি মনে করেন দেশ আসলে পিছিয়ে যাবে, ফিরে যাবে? সমস্যার প্রকৃতিটা বুঝলে সমাধানের রাস্তাটা বের করা যাবে। সমস্যার প্রকৃতিটা হচ্ছে গদি দখল, ফলে এটার সমাধানের পথটাও খুব জটিল হয়ে গেল। আজকে আমরা বাসদ এবং সিপিবি মিলে একটা প্রোগ্রাম করেছি, সেখানে আমরা বলেছিলাম একদিকে সভা সমাবেশ, মিছিল, মিটিং, তার উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, আর একদিকে আগুনে পুড়িয়ে বোমা মেরে মানুষ হত্যা বন্ধ করতে হবে। আমরা দুটোকে কন্ডেম করেছি। আমরা এখানে বলেছিলাম যে অতীতের অনেকগুলো ঘটনা আছে, তারপরও সর্বশেষ যে ঘটনাটা, যে 5ই জানুয়ারির নির্বাচনটা, সেই নির্বাচনটা যে যথার্থ হয়নি অথবা হচ্ছে না, এটা আওয়ামী লীগও বুঝতে পেরেছিলেন বলে তারা কিন্তু বলেছিলেন যে আমরা একাদশতম নির্বাচনের প্রস্তুতি নিতে যাচ্ছি, কিন্তু নির্বাচিত হওয়ার পরেই তারা কিন্তু পুরোটাই ভুলে গেলেন।
জাস্ট আগের কথা এবং পরের কথা এখন আর মিল নাই। এখন তারা বলছেন যে নির্বাচনে না এসে ভুল করেছে। আমরা তো মনে করি নির্বাচনটা এরকম গায়ের জোরে করানোর মধ্য দিয়েই বড় একটা ভুলের বীজ রোপিত হয়েছিল এবং তারই বৃক্ষ আজকে এইভাবে বিকশিত হয়েছে। ফলে আমরা মনে করি একদিকে যেমন নির্বাচন দরকার, আর একদিকে মনে করি যে নির্বাচনের জন্য যে পূর্ব শর্তগুলো দরকার সেগুলো যদি পূরণ না হয়, এর আগেও বারবার নির্বাচন হয়েছে, কখনো তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন হয়েছে, কখনো একদলীয় পদ্ধতির নির্বাচন হয়েছে, কখনো নির্বাচন বর্জনের রাজনীতি হয়েছে, কিন্তু কখনো পার্লামেন্ট সক্রিয় হতে পারেনি। কেন হতে পারেনি? কারণ নির্বাচন ব্যবস্থার মধ্যেই একটা অন্তর্নিহিত দুর্বলতা রয়েছে। সে কারণে আমি বলেছিলাম যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন এই সিস্টেমটা চালু করা দরকার, কালো টাকা এবং এটার প্রভাব বন্ধ করা দরকার, এবং ধর্মের রাজনৈতিক ব্যবহার বন্ধ করা দরকার। কালো টাকার প্রভাব থাকবে। এখন এই যে এই ভাঙাচোরা সংসদ, 154 জন যেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, সেখানেও 226 জন কোটিপতি আছে। বলছেন নির্বাচন কিভাবে ব্যবসায়ীদের খপ্পরে চলে গেছে এবং রাজনীতি কিভাবে পুরোটা সারেন্ডার্ড হয়ে গেছে ব্যবসায়ীদের কাছে। তাদের কাছে তো মুনাফা, আরো মুনাফা। সেজন্য রাষ্ট্র ক্ষমতাটাকে কাজে লাগানো দরকার। রাষ্ট্রীয় দায়িত্ব কথাটা তাদের মাথায় আর নাই। এখন রাষ্ট্র ক্ষমতাটা হয়েছে তাদের কাছে প্রশ্ন। রাষ্ট্র ক্ষমতা থাকলে দুর্নীতি করা যাবে, রাষ্ট্র ক্ষমতা থাকলে প্রতিপক্ষকে দমন করা যাবে, এবং রাষ্ট্র ক্ষমতা থাকলে আমি যা খুশি তা করতে পারবো আইন সমস্ত কিছুকে তোয়াক্কা না করে। এ কারণে রাষ্ট্র ক্ষমতা দখল করা অথবা রাষ্ট্র ক্ষমতা যাওয়ার জন্য উন্মুক্ত প্রতিযোগিতা চলছে। মনির ভাই, আপনার রাজনৈতিক উদ্দেশ্য বা বিএনপি রাজনৈতিক উদ্দেশ্য দুটিকে যদি আমি আলাদা আলাদা করে বলি, ক্ষমতায় যাওয়া ছাড়া আর কোন উদ্দেশ্যকে এর মধ্যে আপনি দেখতে পান? ক্ষমতায় যাওয়া, ক্ষমতায় চর্চা এবং সেই ক্ষমতা দখল করে সেই ক্ষমতার সুখ নেওয়া, এছাড়া? অবশ্যই বিএনপির সারা দেশে লক্ষ লক্ষ নেতাকর্মীদের একটি প্রিয় সংগঠন, একটি প্রিয় ঠিকানা। ববি হাজ্জাজ ভাই বলেছেন যে আওয়ামী লীগ অনেক প্রাচীন সংগঠন। তো প্রাচীন সংগঠন হিসেবে ভাত এবং ভোটের অধিকারের তারা সবসময় বলেন যে তারা ভাত এবং ভোটের অধিকারের জন্য সংগ্রাম করেছেন। দুর্ভাগ্য আমাদের এই প্রাচীন সংগঠনের হাতেই গণতন্ত্রের এমন নাবিশ্বাস উঠেছে। শুধু গণতন্ত্র নয়, সারা জাতির আজকে নাবিশ্বাস উঠেছে। তাদের হাতে গণতন্ত্রের এমন রুগ্নদশা হবে, এমন দৈন্যদশা হবে, এটা আমরা কেউ চিন্তাও করতে পারিনি। আমরা অবশ্যই গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল, পরমত সহিষ্ণুতা প্রদর্শন করে আওয়ামী লীগ যে একটি দৃষ্টান্ত স্থাপন করবে, একটি নজির স্থাপন করবে, আজকে তারা সংস্কৃতিগতভাবেও সেই জায়গায় তারা রুগ্ন হয়ে গিয়েছে। আজকে আওয়ামী লীগের অনেক বিদগ্ধ নেতৃবৃন্দ রয়েছেন যারা গণতন্ত্রের জন্য লড়াই করার, সংগ্রাম করার কথা বলেন বিভিন্ন বক্তৃতায়, বিবৃতিতে, জনসভায়। আমি তাদের কাছে বিনীত অনুরোধ করব যে আওয়ামী লীগকে আরও একটু সংস্কৃতিবান করুন, যাতে করে তারা রাজনৈতিক সংস্কৃতিটা একটু উন্নত করে, যাতে করে যখন আওয়ামী লীগ রাজনৈতিকভাবে সমৃদ্ধশালী হবে, উন্নত সংস্কৃতি তারা দৃষ্টান্ত তারা স্থাপন করবে, আমি বিশ্বাস করি যে তার প্রতিপক্ষ বিএনপিও উন্নত সংস্কৃতিতে। মনির ভাই, আপনার কাছে কি কোনো আইডিয়া আছে 2013 সালে যখন মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় সেই সময়ের বিরোধী দলীয় নেত্রীর কাছে বললেন যে আসেন আমরা একসাথে বসে খাই, একটু আলোচনা করি বিষয়টা নিয়ে, তখন আপনার কাছে কি মনে হয়েছে যে সে আসলে বেগম জিয়া চান আসলে কোন রকম কোনো সমঝোতা হোক? 2013 সালের নির্বাচন যখন খুব কাছাকাছি ছিল, 3 মাস 4 মাস বাকি ছিল, সংবিধানের অধীনে এটি নির্বাচন করতেই হতো। দেখুন, উনি বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় নেত্রী। উনি ওনার অবস্থান থেকে উনি তখন কি উপলব্ধি করেছেন আমি সেই আলোচনায় যেতে চাই না। উনি যদি প্রধানমন্ত্রীর সেই আমন্ত্রণটাকে আন্তরিকই মনে করতেন এবং প্রধানমন্ত্রীকে যেটা বলেছেন সেটাই যদি উনি মিন করে থাকতেন, তাহলে এই সমস্যাটা এতদিন দীর্ঘায়িত হতো। কে আন্তরিক মনে করতেন? যদি বেগম জিয়া আন্তরিক যদি মনে করতেন, বেগম জিয়া আন্তরিক না মনে করার খুব কারণ ছিল। যেহেতু আমরা দেখেছি, আমি বিশ্বাস করি, যেহেতু আমি দেখেছি যে এই টেলিফোন সংলাপটি পরবর্তী পর্যায়ে মিডিয়াতে যেভাবে প্রচার হয়েছে, এতে করে আমারই মনে হয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রী আরো একটু মানে যেটা বলতে চেয়েছেন এটাকে যদি মিন করতেন এবং আলোচনাটা উনি যদি অন্তর থেকেই চাইতেন, তাহলে মনে হয় সমস্যা না। তার অন্তর থেকে চাওয়ার দরকার কি? ধরেন ওনারা আপনাদের প্রতিপক্ষ, উনি চাইছেন যে আলোচনা করার একটা সুযোগ সৃষ্টি হয়েছে, সেটি তো যথেষ্ট। এটা তো কোনো এরকম কোনো কিছু না, মানে আত্মীয়তার প্রস্তাব না। এটা তো হচ্ছে দলের মধ্যেকার রাষ্ট্রের কারণে প্রস্তাব, সেটা আন্তরিক হওয়ার দরকার কি? আমি বলছি উনি যে সমস্ত কথা বললে মানুষ অ্যানয়েড হয়, উত্তেজিত হয়, বা যে কথাটা আপনার যেভাবে উপস্থাপন করা উচিত ছিল বা প্রয়োজন ছিল, আমার মনে হয় কার কথা বলতে, আমার মনে হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু আমরা দেখলাম যে পরবর্তী পর্যায়ে সেই বক্তব্যটা মিডিয়াতে যেভাবে উপস্থাপিত হয়েছে, তখন আমার কাছে মনে হয়েছে যে এটা প্রি অ্যারেঞ্জ না। আপনি মনে করছেন যে এটা যদি মিডিয়ার সামনে উপস্থাপিত না হতো, বা ধরে নিলাম বেগম জিয়া জানতেন যে মিডিয়ার সামনে উপস্থাপিত হবে না, তাইলে উনি এই রকম ব্যবহার করতেন? মিডিয়ার সামনে উপস্থিত হলে তিনি মিষ্টি ব্যবহার করতেন, ব্যাপারটা কি এরকম? না, সেটা না। অর্থাৎ দুই নেত্রীর মধ্যে যে ধরনের একটি
আন্তরিক পরিবেশে একটি সমস্যা, জাতীয় ইস্যুকে নিয়ে সমাধান হওয়ার জন্য যেই আলোচনা, সেই আলোচনাটা উনি তো প্রধানমন্ত্রী, উনি একটি আলোচনার জন্য উনি খাওয়ার দাওয়াত দিয়েছিলেন, সেটির ক্ষেত্রে সেই সময় 3 মাসের আগে সেটি ছিল, এটি উনি গ্রহণ করেন নাই, সেটা গ্রহণ না করাকে ঠিক হয়েছে কিনা? আমি মাননীয় প্রধানমন্ত্রী উনি উদ্যোগ গ্রহণ করেছিলেন বা টেলিফোন করেছিলেন মাননীয় বিরোধী দলের নেত্রী, তখন সেই উদ্যোগটিকে গ্রহণ করেন নাই বা বর্জন করেছেন। আমি সেই প্রসঙ্গে যেতে চাই না, কারণ ওনারা দুজনেই আমাদের শ্রদ্ধেয় নেত্রী। আচ্ছা, আমি 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 এই কথাটা বলতে চাই যে বাংলাদেশের বর্তমান যে অবস্থাটা চলছে, এই অবস্থায় মাননীয় প্রধানমন্ত্রীকে আবার উদ্যোগ নিতে পারেন না গণতন্ত্রের স্বার্থে, কারণ উনি প্রধানমন্ত্রী, ওনারই